solve this linear programming problem. আমরা এই অঙ্কটা করব বিগ এম মেথড দিয়া। কেন বিগ এম মেথড? আমরা এখানে ইকুয়াল দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? প্রথমে আমরা প্রদত্ত যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা দেখতে পাচ্ছি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা সাজিয়ে নেব। যদি অবজেক্টিভ ফাংশন মিনিমাইজ থাকতো আমরা তাকে ম্যাক্সিমাইজ করে নিতাম। যেহেতু এখানে নতুন করে আমাকে ম্যাক্সিমাইজ করতে হচ্ছে না, বিদায় ম্যাক্সিমাইজ আছে, এই কারণে নতুন করে ম্যাক্সিমাইজ করতে হচ্ছে না। তাহলে জেড ম্যাক্স ইকুয়াল টু 4x1 প্লাস 5x2 প্লাস 2x3 subject to the condition 2x1 plus x2 plus x3। এখানে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার জন্য বাম পাশ যেহেতু ছোট ডান পাশ বড়, সমান বজায় রাখার জন্য আমরা বাম পাশে একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, নাম দিলাম s1। ইনইকুয়ালিটিকে ইকুয়াল করার জন্য বাম পাশে যে ভেরিয়েবলটা যোগ করতে হয় তাকে বলা হয় স্ল্যাশ ভেরিয়েবল। ইকুয়াল টু কত? 10। আমি এখানে মাঝখানে জায়গা খালি রাখছি। x1 প্লাস x2 3x2 প্লাস x3, এখানেও ইকুয়াল করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল এখানে যোগ করলাম, ইকুয়াল টু কত? 12। x1 প্লাস x2 প্লাস x3 এখানে জন্মগতভাবে ইকুয়াল আছে, তাহলে বাম পাশে কোনো ভেরিয়েবল যোগ করতে হচ্ছে না। ইকুয়াল টু কত? 6। এই জায়গায় আমরা লিখতে পারি 0s1, এই জায়গায় লিখতে পারি 0s2, এই জায়গায় লিখতে পারি 0s1, এই জায়গায় লিখতে পারি 0s2। এখানে লিখব 0s1, এখানে লিখব 0s2। তো বিগ এম মেথডে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা লাগে। আপনি কখন আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইউজ করবেন? যদি কন্ডিশন বা কনস্ট্যান্টসে গ্রেটার দেন ইকুয়াল এবং ইকুয়াল যদি থাকে। এখানে গ্রেটার দেন ইকুয়াল নাই, আছে ইকুয়াল, তাহলে ওই জায়গায় আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইউজ করব। আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল এ ইউজ করলাম। এখানে তো দরকার না, তাহলে 0a, আর এখানে কত? 0a, আর এটা হবে মাইনাস ma। তাহলে x1 x2 x3 s1 s2a কয়টা ভেরিয়েবল? 6টা ভেরিয়েবল। দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0। এখন আমরা প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে মডিফাই করলাম যেন বিগ এম মেথডে আমরা সলভ করতে পারি। এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 1। কাজ আগের মতোই, কাজ আগের মতোই, কাজ আগের মতোই। এটা সিজে, এটা হচ্ছে সিবি, আর এটা হচ্ছে আমাদের বেসিক। x1 x2 x3 s1 s2a। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্মের কলাম, আর এটা হচ্ছে মিনিমাম রেশিও থিটা এর কলাম। এখানে অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্টগুলি 4 5 2 0 0 -m এখানে বসবে,
কন্ডিশনসগুলির কোএফিসিয়েন্টগুলি 2 1 1 1 0 0, ওই যে কনস্ট্যান্ট টার্মের কলামে ডান পাশে কনস্ট্যান্ট টার্মগুলো বসাবেন। 1 3 1 0 1 0 12 1 1 1 0 0 1 6। এবার এটাই তো আমাদের ইউনিট ম্যাট্রিক্স না? ইউনিট ম্যাট্রিক্সের করসপন্ডিং ভেরিয়েবলসগুলো বেসিক কলামে আসবে, তাহলে এখানে হবে S1 S2 A। কোএফিসিয়েন্টস অফ বেসিক, তাহলে বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট 0 0 মাইনাস m 0 0 মাইনাস m। Z equal to summation Aij CB। নিচে লিখলে দেখা যাচ্ছে তাহলে এরাই হচ্ছে A11 A12 A13। তাহলে এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন, আপনি এখানে পাচ্ছেন মাইনাস m। এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন, তাও পাচ্ছেন মাইনাস m। এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন মাইনাস m। এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন 0। সিমিলারলি এখানে পাবেন, সিমিলারলি এখানে পাবেন মাইনাস m। এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন যোগ, এটার সাথে এটা গুণ করেন মাইনাস 6m। এটা হচ্ছে আমাদের z এর মান। del j ইকুয়াল টু cj মাইনাস zj। এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে 4 প্লাস m। এখান থেকে এটা বিয়োগ করুন 5 প্লাস m। এখান থেকে এটা বিয়োগ করুন 2 প্লাস m। এখান থেকে এটা বিয়োগ করুন 0। এখান থেকে এটা বিয়োগ করুন 0। এখান থেকে এটা বিয়োগ করুন 0। যতক্ষণ পর্যন্ত ডেল জের উপাদানগুলা এই ফরম্যাটে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে সিমপ্লেক্স টেবলটাকে মডিফাই করা লাগবে। আমার এই তিনটা উপাদান কিন্তু এই শর্ত ফুলফিল করে, এই তিনটা উপাদান এই শর্ত ফুলফিল করে না। এবার আমরা পরবর্তী টেবলে যাওয়ার জন্য আমার ইনকামিং ভেরিয়েবল, আউটগোয়িং ভেরিয়েবল আইডেন্টিফাই করা লাগবে। আইডেন্টিফাই করার জন্য আমার মিনিমাম রেশিও লাগবে, আমার পিভট রো লাগবে, পিভট কলাম লাগবে। তাহলে এই তিনটা কলামের মধ্যেই কিন্তু পিভট কলাম কোনটা এখনো জানি না। আমরা এমন একটা m এর ধনাত্মক মান ধরব যেন এই তিনটা ধনাত্মক হয়। আমি বলছিলাম ডেল জে যতক্ষণ পর্যন্ত এই শর্ত ফুলফিল করবে না, ততক্ষণ পর্যন্ত মডিফাই করা লাগবে। এই তিনটা তো আমাদের এই শর্ত ফুলফিল করে, এই তিনটা তো এই শর্ত ফুলফিল করে না। তাহলে এই তিনটা থেকে আমরা সিলেক্ট করব। আমরা m এর মান যদি 1 ধরি, তাহলে এখানে 5 পাবেন, 6 পাবেন, 3 পাবেন। তাহলে সবচেয়ে বড় কোনটা? এটা। তাহলে এই কলামটা এই হচ্ছে আমাদের পিভট কলাম। পিভট কলামের করসপন্ডিং নন জিরো উপাদানগুলা দিয়া তার করসপন্ডিং বি কে ভাগ করলে রেশিও পাবেন। তাহলে 1 দিয়া 10 কে ভাগ করুন, 10 পাবেন। 3 দিয়া 12 কে ভাগ করেন, 4 পাবেন। 1 দিয়া 6 কে ভাগ করুন, 6 পাবেন। এটা হচ্ছে পিভট কলাম। এই তিনটা রেশিওর মধ্যে মিনিমাম কোনটা? 4। এটা হচ্ছে 4 এর করসপন্ডিং যে রো, ওটাকে বলা হয় পিভট রো।
তাহলে পিভট রো এবং পিভট কলাম 3 কে ইন্টারসেক্ট করেছে। তাহলে 3 এর করসপন্ডিং যে ভেরিয়েবল এটা এ পদ দিয়ে এসে বেসিক কলাম থেকে S2 কে বের করে দিবে। তাহলে এই S2টাকে বলবো ইনকামিং ভেরিয়েবল, এটাকে বলবো আউটগোয়িং ভেরিয়েবল। তাহলে পরবর্তী টেবলে X2টা এই জায়গায় চলে আসবে, এটা চলে যাবে, সাথে সাথে এই 3টাকে আমরা 1 করে নেব, তার করসপন্ডিং বাকি দুটো উপাদানকে 0 করে নেব বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 2। সিমপ্লেক্স টেবল 2, সিমপ্লেক্স টেবল 2, সিমপ্লেক্স টেবল 2। এটা হচ্ছে আমাদের সিবি, এটা হচ্ছে আমাদের সিজে, এটা হচ্ছে আমাদের বেসিক x1 x2 x3। দেখো যেটা আউটগোয়িং সেটা কিন্তু আর্টিফিশিয়াল ভেরিয়েবল না। যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি আউটগোয়িং হতো তাহলে এখান থেকে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কলামটাও ডিলিট করে ফেলতাম। তাহলে এখানে হচ্ছে আমাদের S1, এখানে S2, আর এখানে কত A, এখানে B, এখানে মিনিমাম রেশিও থিটা, আর এখানে আমাদের 4, এখানে 5, এখানে 2 0 0 মাইনাস n, আর এখানে হচ্ছে S1 x2টা S2 কে বের করে দিচ্ছে, তাহলে এখানে হবে x2, আর এখানে কত a। কথা কি ছিল? কথা ছিল এই 3টাকে 1 বানানো। তাহলে আমরা এই রুটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে এখানে পাবো আমরা 1/3, এখানে 1, এখানে 1/3, আর এখানে 0, এখানে 1/3, আর এখানে 0, আর এখানে পাচ্ছি আমরা 4। প্রথমে এটাকে 0 করে এটার সাথে, অর্থাৎ এ রুয়ের সাথে এ রুয়ের হিসাব হবে। তাহলে আপনি এখান থেকে ওটা বিয়োগ করেন, 0 পাচ্ছেন, এখান থেকে এটা বিয়োগ করেন, তাহলে 2 - 1/3 = 5 কত 3। এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে 2/3। এখান থেকে এটা বিয়োগ করুন 1, এখান থেকে এটা বিয়োগ করুন -1/3, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন 6। এবার এটাকেও 0 বানাতে হবে, হিসাবটা এটার সাথে এটার হিসাব হবে, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন 2/3, এখান থেকে এটা বিয়োগ করেন 2/3, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন -1/3, এখান থেকে এটা বিয়োগ করেন 1, এখান থেকে এটা বিয়োগ করেন 2 পাচ্ছেন। এবার কোএফিসিয়েন্টগুলা, এখানে S1 এর কোএফিসিয়েন্ট 0, S2 এর কোএফিসিয়েন্ট 5, এর কোএফিসিয়েন্ট -m। Zj = summation Aij CB, আগের মতোই। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে আপনি পাচ্ছেন 5/3 minus twice m divided by কত 3। এটার সাথে এটা গুণ, যোগ এটার সাথে এটা গুণ, যোগ এটার সাথে এটা গুণ, তাহলে এখানে পাচ্ছেন 5। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে 5/3 minus twice m divided by কত 3। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন 0।
এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে 5/3 প্লাস m ডিভাইডেড বাই কত 3। এটা ভিডিওতে দেখা যাচ্ছে? 5/3 স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? কারণ আপনি না এখানে দেখতেছেন, যারা অনলাইনে পড়তেছে আমার কাছে, তাহলে 5/3 প্লাস m ডিভাইডেড বাই কত 3। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে কত -m। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে আপনি এখানে পাচ্ছেন 20 মাইনাস টুয়াইস m, তাই না? এটা কার মান? এটা হচ্ছে z এর মান। এবার ডেল জে ইকুয়াল টু সি জে মাইনাস জেড জে, আপনি এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে টুয়াইস m ডিভাইডেড বাই 3, তাহলে 4 মাইনাস 5/3, তাহলে এখানে পাচ্ছেন প্লাস 7 ডিভাইডেড বাই কত 3। এখান থেকে এটা বিয়োগ করেন 0 পাচ্ছেন, এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে টুয়াইস m ডিভাইডেড বাই 3, তাহলে 2 মাইনাস 5/3, তার মানে 1 ডিভাইডেড বাই কত 3। এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন -5/3 মাইনাস 5/3 মাইনাস 3/m/3, এখান থেকে এটা বিয়োগ করেন 0। বলছিলাম যতক্ষণ পর্যন্ত এই শর্ত ফুলফিল করবে না ততক্ষণ পর্যন্ত মডিফাই করা লাগবে। তাহলে আমাদের এটা এই শর্ত ফুলফিল করে, এটা এই শর্ত ফুলফিল করে, এটাও এই শর্ত ফুলফিল করে, এটাও এই শর্ত ফুলফিল করে, এই দুইটা কিন্তু করে না। এই দুইটার মধ্যে পিভট কলাম হবে জানি না এখনো। এমনভাবে আপনি m এর মান ধরবেন যেন এই দুটার রেজাল্ট ধনাত্মক হয়। তাহলে আমি m সমান যদি 3 বসাই, তাহলে 3 3 ক্যান্সেল 2, তাহলে 7/3 হিসাব করলে কত হয় 13/3, 13/3। আর এখানে পাচ্ছি 2 প্লাস 1/3, তার মানে 7/3। তাহলে এটা বড়, এটা বড় না? তাহলে এটা হচ্ছে আমাদের পিভট কলাম। তাহলে পিভট কলামের করসপন্ডিং নন জিরো উপাদানগুলা দিয়া বি কে ভাগ করুন। এটা দিয়ে এটারা যদি ভাগ দেন, এটা দিয়ে এটারা যদি ভাগ দেন, তাহলে 18 ডিভাইড বাই কত 5। এখানে কত পাচ্ছেন 12, এখানে পাচ্ছেন 3 না? 18/5 মানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মিনিমাম রেশিও। এটা হচ্ছে পিভট রো, দিস ইজ পিভট কলাম অ্যান্ড দিস ইজ দ্য পিভট এলিমেন্ট। পরবর্তী টেবলে x1টা এসে বেসিক থেকে আর্টিফিশিয়াল ভেরিয়েবলকে বের করে দিবে। আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল আর x1টা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল। আমি বলছিলাম বেসিক কলাম থেকে আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি আউটগোয়িং হয়, পরবর্তী টেবলে আমাদের ওই আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কলামটাও কি হবে বাদ যাবে। আবার সিমপ্লেক্স টেবল 3, সিমপ্লেক্স টেবল 3, এবং সাথে সাথে যে উপাদানটাকে আমরা সার্কেল দ্বারা এনক্লোজ করেছি সেই উপাদানটাকে 1 করে নেব, তার করসপন্ডিং বাকি দুটাকে 0 করব বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। x1 x2 x3 s1 s2 দেখতে পাচ্ছেন এদিক থেকে চলে যাচ্ছে, ওই কলামও থাকবে না।
সিজে, সিবি আর বেসিক। কোএফিসিয়েন্টগুলো বসাই দেন 4, 5, 2, 0, 0। S1, X2 এটা এসে একে বের করে দিবে, তাহলে এটা হবে X1। কোএফিসিয়েন্টগুলো বসিয়ে দেন 0, 5, 4। এটাকে 1 করতে হবে, তার মানে এই রুটাকে আপনি 3/2 দিয়া গুণ করুন, 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 3 পাবেন, তাই না? এবার এটাকে শূন্য করতে হবে, এটাকে শূন্য করতে হবে, হিসাবটা এর সাথে হবে। তাহলে মনে মনে এর সাথে 5/3 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করবেন, তাহলে 0। 5/3 গুণ করুন, ওখান থেকে বিয়োগ করুন, 5/3 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে 2/3 মাইনাস 5/3 ইকুয়াল টু -1। এর সাথে 5/3 গুণ করুন, ওখান থেকে সেটা বিয়োগ করুন 1। 5/3 গুণ করুন, 5/3 গুণ করুন, ওখান থেকে সেটা বিয়োগ করুন, এটাই তো। তাহলে কত হয়? 5 - 2/6 ইকুয়াল টু 3/6 ইকুয়াল টু হাফ। 5/3 গুণ করুন, ওখান থেকে সেটা বিয়োগ করুন, 5/3 গুণ করেন 1। বুঝতে পারছেন? আজকে আসে না জবাব সাবিনা। এবার এটাকে 0 বানাইতে হবে, হিসাবটা এই রুয়ের সাথে হবে। এর সাথে 1/3 গুণ করুন, এখান থেকে সেটা বিয়োগ করুন 0। 1/3 গুণ করুন, এখান থেকে সেটা বিয়োগ করুন 1। 1/3 গুণ করুন, এখান থেকে সেটা বিয়োগ করুন 0। 1/3 গুণ করুন, সেখান থেকে এটা বিয়োগ করুন 0। 1/3 গুণ করুন, ওখান থেকে সেটা বিয়োগ করুন, তাহলে 1/3 প্লাস 1/কত 6, তার মানে 3/6, তার মানে হাফ। এর সাথে 1/3 গুণ করুন, এখান থেকে সেটা বিয়োগ করুন 2 না 3, বুঝলেন নাই? 1/3 গুণ করলে 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করেন না 3 তো। এবার হচ্ছে ZJ ইকুয়াল টু সামেশন AIJ CB। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন 4। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন 5। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন 4। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন 0। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে 5/2 মাইনাস 4/2 ইকুয়াল টু 1/2, তাই না? এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন 15 আর 12 কত 27। এটা কার মান? জেডের মান। এবার হচ্ছে ডেল জে ইকুয়াল টু CJ মাইনাস ZJ। এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন -2, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন -1। হিয়ার ডেল জের সকল উপাদানে এই শর্ত ফুলফিল করছে, এই যে। তাহলে আমাদেরকে আর অ্যাডভান্স হওয়ার দরকার নাই, পরবর্তী ট্যাবলে যাওয়ার দরকার নাই, আমরা অপটিমাল সলিউশনের জায়গায় এসে পৌঁছে গেছি। তাহলে আমার সলিউশনটা হচ্ছে x1 ইকুয়াল টু কত 3 আর x2 ইকুয়াল টু 3। x3 একটা আছে না, এখানে নাই যে এরি, তাহলে x3 ইকুয়াল টু কত বলেন 0। আর জেডের সেই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 27। এই যে
এবার আপনার রেজাল্ট শুদ্ধ সেটা বুঝবেন কিভাবে? আপনি এই মানগুলি এখানে বসাই দেন। তাহলে জেডের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 0, 12 প্লাস 15 ইকুয়াল টু 27 চলে আসছে। এ হচ্ছে আমার অঙ্ক। আর একটা কথা বলে ফেলি এই ফাঁকে, সেটি হচ্ছে ধরেন এই শর্ত ফুলফিল করছে, বাট এখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল রয়ে গেছে। এই শর্ত ফুলফিল করেছে, বাট বেসিকে কিন্তু আর্টিফিশিয়াল ভেরিয়েবল রয়ে গেছে। ইন দিস কেস দ্য গিভেন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ ইনকনসিস্টেন্ট, অসঙ্গতিপূর্ণ। তাহলে অসঙ্গতিপূর্ণ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন পাওয়া যায়? হ্যাজ নো সলিউশন। তাহলে এক্ষেত্রেও এই শর্ত যদি ফুলফিল করে, বাট এখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি লাস্ট রয়ে যায়, তাহলে আপনারা বলবেন দ্য গিভেন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ ইনকনসিস্টেন্ট, হ্যান্স দেয়ার ইজ নো সলিউশন। এখানে কোনো সলিউশন পাওয়া যাবে না। ঠিক আছে, তুলে নিন।